তুমি একটা হোটেলে আসছো, তুমি বলতেছো তুমি এটা চিনোই নেই, এটা কি হয়? তো এর জন্যই তোমার সাথে রাব বিহেভটা করা, ঠিক আছে? নাহলে তোমার সাথে আমি রাব বিহেভ করতাম না। রিপা আক্তার বয়স কত? আর বয়স সঠিক আমি জানি না। আচ্ছা, আপনি সঠিক জানেন না, যারা ওকে দেখবেন তারা বুঝতে পারবেন যে ওর বয়স কত। আমি না ধারণা করছি অ্যাকচুয়ালি আমার জন্ম হয়েছে 1998 সালে। সেই হিসেবে হিসাব করলে যেটা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে আগস্টের 22 তারিখ। ওকে, তাহলে 1998 সাল হলে 2019, 21 বছর বয়স। 21 বছর বয়সের রিপা আজকে জীবন গল্পের মঞ্চে আছে এবং একটা অদ্ভুত রকমের জীবন গল্প নিয়ে আছে, যেটা আমার কাছেও খানিকটা মানে অবিশ্বাস্যই মনে হয়েছে। বাট আমি পুরো স্টোরিটাই আপনাদের কাছে রিভিল করতে চাই। তো রিপা জন্ম জেলা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। ঢাকার মানিকগঞ্জ? হ্যাঁ, সাভার মানিকগঞ্জ। সাভার মানিকগঞ্জ। ওকে, এখন থাকছেন ঢাকাতেই? হ্যাঁ, মিরপুরে। মিরপুরে থাকছেন, ঠিক আছে। শুরু করেন আপনি প্লিজ। আসলে আমি একটা কথা বলতে চাই, আমি কাউকে কিছু বিশ্বাস করানোর জন্য এখানে আসি নাই। জাস্ট আমি আমার কথাগুলো কাউরে শেয়ার করতে পারতেছিলাম না, এর জন্যই আমার এখানে আসা। আর আপনাকে আমি শুনি তো, আপনার কাছে আসলে আমার সব কথাগুলো বলা। আর দর্শকরা যদি কথাগুলো শুই না আমার একটু প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আর আমার কিছু বলার থাকবে না। মানে আপনি অনেকগুলো প্রশ্ন আজকে নিয়ে এসছেন, কিন্তু আপনার প্রশ্ন করার মতো কোনো মানুষ নেই, যে কারণে আজকে জীবন গল্পে এসছেন। চলুন শুনি, ডিফারেন্ট একটা স্টোরি হবে প্রিয় শ্রোতা, শুরুতেই বলে রাখছি, অ্যান্ড কোয়াইট আনথিঙ্কেবল। ওকে চলুন। আমার মনে আছে যেখান থেকে সেখান থেকে বলি। আমার ভাইয়ের সাথে ফার্স্ট মানে আমার যতটুকু মনে আছে, একটা ঈদ থেকে আমার মনে আছে, ঈদের দিন আমার কাছে 50 টাকার একটা নোট ছিল। তো আমার ভাইয়ের কাছে ভাইয়া 2 টাকা দিয়ে আমাকে বলতেছে এই টাকাটা অনেক বেশি টাকা, 50 টাকাটা আমাকে দিয়ে দাও। পরে আমি দিয়ে দিলাম। তো ভাইয়া ওই টাকাটা নিয়ে ঠিকই খরচ করে ফেলছে, আমি 2 টাকা নিয়েই ছিলাম। তো ও সবসময় আমাকে ঠকাইতো, অনেক বড় ছিল বাট আমাকে বোকা বানাইতো। তো ভাইয়া পড়াশোনা করতো, মেয়ে মানুষের মতো বাসায় সব কাজকর্ম আমার ভাইয়া করতো। আচ্ছা। আর আমি তো ছোট ছিলাম, যার কারণে আমি কোনো কাজ টাজ করতে পারতাম না। তো একদিন হয় কি যে আমার মামির যে মেয়েরা আছে ওদের সবার বার্থডে পালন করা হয়। তো আমি অনেক কান্না করতাম যে আমার কেন হয় না। তারপর ওরা সবাই আম্মু আব্বু বলে ডাকতো, বাট আমি ডাকতে পারতাম না। এর জন্য আমার মনটা অনেক খারাপ হতো। তখন ভাইয়াকে বললে ভাইয়া কান্না করতো, বলতো আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার সব। আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? মানে অনেক। ভাইয়া তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আর আমি তখন 5 থেকে 6 বছর বয়স হবে। ওকে, এইরকম বয়সের গ্যাপ। হ্যাঁ, ভাইয়াকে কিছু বললে যখন কান্না করতো, তো আমি ছোটোবেলা থেকে একটু অন্য মাইন্ডের মেয়ে ছিলাম, একটু অন্যরকম টাইপের ছিলাম। কারো কিছু দেখলে চাওয়া, কারো কিছু দেখলে হ্যাঁ মন চাইতো অনেক কিছু, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না, আর বললেও হয়তো পেতাম না। আমার ভাইয়াকে আমি একদিন শুধু বলছি যে ভাইয়া ওদের বার্থডে পালন করা হয়, আমার কেন হয় না, আমার কি জন্মদিন হয়নি? তো আমার ভাইয়া কী করলো, ওর কাছে টাকা ছিল না, লুকায়া মানে অনেকগুলো বাচ্চা পোলাপেন নিয়ে মাঠে গেছে। মাঠে যায় একটা পাখি ধরছে, ধরা ভাইয়া জবা করছে। মানে এই দিনটা আমার জীবনে অনেক স্মরণীয়। ওই পাখিটা জবা করা 5 টাকাতে একটা কেক আনছে। তো মাঠের ভিতরে আমার বার্থডে পালন করছে, যার কারণে আমি জানি যে আগস্টের 22 তারিখ আমার বার্থডে। এরকম করে প্রতি বছরই মানে 2 বছর পর্যন্ত আমার জ্ঞান হওয়ার পরে আমার ভাই আমার সাথে ছিল। তারপর একদিন ভুল করে আমি মামির মানে ডাইনিং টেবিলের চেয়ারে বসি, তো আমার মামি আমাকে অনেক মারে যে ওখানে কেন বসলাম। তারপর আমার ভাইয়াও আমাকে ওখানে মারে। পরবর্তীতে ভাইয়া করে কি ছাগল নিয়ে মাঠে যায়, তখন ভাই মাঠে যায় আমাকে জড়াই ধরে অনেক কান্না করে যে আপু তোর অনেক লাগছে না, তুই রাগ করিস না, তুই বড় হ, আমি তোকে অনেক সুন্দর একটা বাড়ি করে দেবো, সেখানে অনেক চেয়ার টেবিল থাকবে, সেখান তোকে কেউ মারবে না। আমি আর কিছু বলতাম না, আমি বুঝতাম যে কেমন যেন খারাপ লাগতো, বাট আমার কষ্ট জিনিসটা বুঝতাম না, আমার কান্নাও পাইতো না। এরকম করে ভাইয়া কোনো অন্যায় করলেই খুব মারতো আমার নানা নানি। আর মামিরা খুব বাজে বাজে কথা বলতো। দেখা যেত আমি গোসল করতে গেলে শ্যাম্পু নিয়ে নিতাম, তখন মামি অনেক বড় বড় কথা বলতো যে তোর বাবারই তো ঠিক নেই, তার মেয়ের আবার শ্যাম্পু লাগে নাকি, তো অনেক ধরনের কথা বলতো। তো এরকম করতে করতে একদিন শুক্রবারে আমার ভাইয়ের রেজাল্ট বের হয়েছে। ভাইয়া টিউশনি করতো মাঝে মাঝে, তো প্রতি সপ্তাহে অনেক বাচ্চাদের পড়াইতো। তো ওখান থেকেও দেখা যাচ্ছে আমার নানিকেই টাকা দিয়ে দিত, তারপর আমার জন্য হয়তো 2-10 টাকা হয়তো খরচ করতো এরকম। তো প্রতি বছর ঈদে মামারা জাকাত দান করতো, কুরবানি দিত, বাট আমাদের কারোর সামনে ফেস করতো না। তারা যখন ঘুরতে যাইতো আমাদের 2 ভাই বোনকে বাড়িতে রেখে বাইরে থেকে তালা মারে রেখে চলে যেত। সবাই মার্কেট করতো, অনেক দামি দামি পোশাক কিনতো। তো আমারও খুব ইচ্ছা করতো সেগুলো পরার জন্য। দেখা যেত মামিদের জুতোগুলো মোছার জন্য আমাকে দিত,
তখন আমি কি করতাম, ছোট ছিলাম তো, পায়ে ঢোকায় জুতাগুলো বসে থাকতাম যে আমি কবে পড়তে পারবো। তো আমার ভাইয়া মাঝে মাঝে এগুলো দেখতো, আর মামিরা কেউ দেখলে তো মারতো। তো আমি কম বেশি একটু দুষ্টু ছিলাম, তো মারটার খাইতাম। তার জন্য ভাইয়াও খুব রাগ করতো। ভাইয়া রাতে অনেক কষ্ট করে পড়াশোনা করতো। তো ভাইয়ার অত বড় মানে বইগুলা আমাকে দিয়ে লেখাইতো। তো না লিখলে কী করতো, মারতো। আমি বুঝতাম না, তবে আমি অনেক সুন্দর লিখতে পারি। আমার হাতের লেখা দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে আমি কখনো স্কুলেই যাইনি। তো আমার যখন স্কুলে যাওয়ার বয়স, তখন আমি স্কুলে যেতে পারি না, সব বাচ্চারা স্কুলে যাইতো। তো ভাইয়া বলতো যে আমি তোকে অনেক পড়াশোনা করাবো। তো ভাইয়া যখন রেজাল্ট বের হয়, হঠাৎই একদিন মানে নানি ওকে মারে পেয়ারার জন্য। তো মারার পরে সারা রাত ভাই আর কথা বলেনি, শুয়েছিল। তারপরের দিন সকাল 12টার দিকে আমার ভাইয়া দেখি যে ফাঁসি দিছে ঘরের ভিতরে, নানির একটা কাপড় দিয়া। তো ফাঁসি দিছে, দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। তো আমি খেলতেছিলাম বাচ্চাদের সাথে, তো আমাকে সবাই বলতেছে তোমার ভাইয়া মারা গেছে। তো আমি তো আর বুঝি না যে মারা গেছে এটা কি জিনিস, যে আমার ভাই আর কখনো ফিরে আসবে না, আমাকে বকবেও না। আমার ভাইয়ার লাশটা নিচে নামানো হলো। সেদিন ফার্স্ট আমি আমার বড় আন্টি দেখলাম। তো ওনার চেহারা, এখন আমি বড় হয়েছি, আমার সেম চেহারাই, বাট উনি একটু ফর্সা ছিল আর অনেক সুন্দরী ছিল। তো উনি অনেক কান্না করতেছিল। তারপর জানি না যে আমার ভাইয়া আসলে কীভাবে মারা গেছে, তবে আমার ভাইয়া মানে মরে যাওয়া, আত্মহত্যা করার মতো ছেলে ছিলই না, কেননা ভাইয়া তো জানতো যে ভাইয়া ছাড়া আমার আর কেউ নাই। তারপর ভাইয়া মানে পুলিশ আসলো, অনেক লোকজন হলো, আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো, বাট আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না, আর আমি তো কিছু বুঝি না। তো ভাইয়াকে মাটি দিয়ে দিল পোস্টমর্টমের পরে। তো সবাই আমাকে নিয়ে আলোচনা করতে শুরু করলো যে ও তো কাজও করতে পারবে না, আর ও বড় হলে ওকে বিয়ে দেবে কে, আর এমনি তো কালো ভূতের মতো হয়েছে, আর ওর মুখ দেখাও তো পাপ, এরকম ধরনের কথা বলতো। তো আমি নানিকে জিজ্ঞেস করতেছি যে আমি তোমাকে নানি বলি কেন, আমার মা নাই কেন? পরে বলতেছে তোমার বাবা খুব খারাপ ছিল, তোমার বাবা খুবই খারাপ ছিল, তোমার মাকে খুব টর্চার করতো। তারপর কাজের মহিলাকে যখন তোমার জন্মের 2.5 মাস বয়স, তখন তোমার বাবা ওই মহিলাকে বিয়ে করে, তার কারণে তোমার মা সুইসাইড করেছে, তোমার মা নাই। তখন আমার আন্টি বলতেছে তুই যাবি তোর বাবার কাছে? তখন মামিরা অনেক রাত বিয়ে করে। তো আমি বলছি হ্যাঁ যাব। পরে কয়েক মাস রাখার পরে হঠাৎ করে আমাকে ঢাকা মিরপুর নিয়ে আসে একটা লোকের হাতে আমাকে উঠে দেয়, বলে এটা তোমার বাবা। তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে লোকটা আমার বাবা। তো উনি আমাকে একটা নতুন জামা কিনে দেয়, ওই দিনকে আমার লাইফে ফার্স্ট আমাকে একটা নতুন জামা কিনে দেয়, আমাকে বেডে বসতে দেয়, তারপর আমাকে মাংস দিয়ে ভাত খেতে দেয়। তো উনি জুয়া খেলতো। তো ওনার যে ওয়াইফ মানে যে কাজের মহিলা ছিল, ওনার 2টা ছেলে বাচ্চা হয়েছে। তো উনি আমাকে বাসায় রেখে যখন বাইরে গেছে, ওনার ওয়াইফ ওনাকে মা বলতে পারবো না, আর আমি জানিও না যে উনি আমার মা কি না। বাচ্চারা ভিক্ষা করতেছে, ওই বাচ্চাদের সাথে আমাকেও পাঠাই দিছে, বলছে যা ওদের সাথে যা ভিক্ষা করবি যা। তখন আসলে আমি বুঝিও না যে এইগুলো কি, আর আমি বাচ্চাদের সাথে হাঁটতেছি, বাট আমি কিছু বলতেছি না। তখন যিনি ওই লোকটা যে বাবা বলছিল আমার, উনি আমাকে রাস্তায় যখন দেখে, উনি আমাকে অনেক মারতে মারতে বাসায় আনে যে তুমি এটা কেন করলা। তখন আমি তো কিছু বলতে পারতেছি না, আমি শুধু এটা বলছি উনি আমাকে পাঠাইছে। এ কথা বলার পর উনি আমাকে আরও মারে। তারপরে উনি একদিন হঠাৎ করে এসে আমাকে জামা টামা পরাইয়া বলতেছে চলো তোমাকে তোমার ফুপির বাসায় রেখে আসবো। উনি খুবই রেগেছিলেন। তখন মহিলাটা থাকতো 1 নম্বর গুদারা ঘাটে 7তলা একটা ফ্ল্যাটে থাকতো, মহিলার সাথে আরও কয়েকটা বাচ্চা ছিল। তো উনি খুব সুন্দরী ছিল আর অনেক বড় লোকের ছিল। তো উনি আমাকে অনেক আদর টাদর করলো। বাবাকে বাবা বলে ডাকিনি, কিন্তু ওনাকে আমি ঠিকই আদর করছি, মানে আমাকে অনেক আদর করছি। আমি জ্বরে টরে ধরছি আর বলছি আমাকে এত কষ্ট দিলা কেন, এতদিন কেন আমাকে আনো নাই তোমাদের কাছে। পরে ফুপি বলতেছে সমস্যা নেই মা, তোমার আর কষ্ট হবে না, তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেবো। তখন আমি বললাম ফুপু আমার খুব পড়াশোনা করতে ইচ্ছা করে, বাচ্চাদের মতো স্কুলে যেতে ইচ্ছা করে। বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। তারপর আমি জানতাম না যে হয়তো ক্ষণিকের জন্য আমি এখানে আসি। পরে উনি আমাকে বললো যে আমি দেশে যাব তোমার ফুপুর বাসায়, তুমি যাবা আমাদের সাথে, তোমার বাবা অনেকদিন পরে আসবে, আর এমনিতে তো তোমার সৎ মা, তোমাকে কে দেখবে। পরে বললাম ঠিক আছে তুমি যেখানে নিয়ে যাবো আমি যাব। তো ওই মহিলা আমাকে আরও কয়েকটা বাচ্চা, বড় 2টা আপু ছিল সাথে নিয়ে, টোটাল 7 জন মানুষ ছিলাম আমার ফুপু সহ। তো আমাকে কলকাতা বর্ডারের ওখানে নিয়ে যায়, ওটা হলো বনগাঁ বর্ডার। ওখানে নিয়ে যাওয়ার পরে যখন বনগাঁ বর্ডারে নৌকা করে পার হওয়ার পরে
পুলিশে ধরার পরে বড় যারা ছিল তারা অনেকে চলে যায়, আমি আরও 2টা মেয়ে ছোট ছোট, ওরা পুলিশের কাছে আমরা দৌড়াও নাই আর ওনাদের সাথে যাইতেও পারি না। আমি ফুপু ফুপু বলে চিৎকার করতেছি, বাট উনি আমাকে নিয়ে যায়নি, উনি চলে গেছে। উনি যাওয়ার সময় বলতেছে, দেখো আমি তোমার ফুপু না, আমাকে মাফ করে দিও মা। মাই গুডনেস। পরে বলতেছে, তোমার বাবা আমার কাছ থেকে 30,000 টাকা নিছে, আমার কিছু করার নেই, এটা আমার ব্যবসা, আমাকে মাফ করে দিও। আমি মানে অত বুঝি না, আর আমি অত কষ্টও পাইনি সেই মুহূর্তে, মানে রাগও হয়নি, কিছুই হয়নি। আমি পুলিশকে বলতেছি আমাকে আমার নানার বাসায় দিয়ে আসেন। বলতেছি ঠিক আছে, তোমাকে দিয়ে আসা হবে, চলো তোমাকে এক জায়গায় থানায় নিয়ে যেতে হবে, থানায় নিয়ে গেলে তারপর তোমার অ্যাড্রেস বলবা, তোমার বাবা মা কে আছে তাকে ফোন করা হবে, তারা এসে তোমাকে পরের দিন নিয়ে যাবে। আজকে তো রাত হয়ে গেছে, আজকে তোমার এখানে থাকতেই হবে। ফার্স্টে আমাকে একটা হসপিটালে নিয়ে যায় আমার বয়েস মেডিকেল করানোর জন্য পুলিশগুলা। তখন আমার বয়েস মেডিকেল করানো হয় খড়গপুর জিআরপি থানা, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের ওখানে। আমাকে বললো তোমার ক্ষুধা লাগছে, কিছু খাবা? আমি বললাম যে হ্যাঁ আমি ভাত খাবো। বলতেছে এটা তো কলকাতা, ভাত পাওয়া যায় না, এখানে অন্য কিছু খাওয়া যায়। তো সেই মুহূর্তে আমাকে খিচুড়ি এনে দিল, আমি খুব আনন্দের সাথে খাইলাম। খাওয়ার পরে হসপিটাল থেকে আমাকে কলকাতা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন একটা অনাথ আশ্রম আছে, ওখানে সেফ কাস্টোডিও আছে। তো আমাকে অ্যাকচুয়ালি আসামি হিসেবে তারা দেখতেছে, বাট আমি সেই মুহূর্তে বুঝি নাই। তো সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে অনেকগুলো বাচ্চাদের মাঝখানে আমাকে রেখে আসা হয়। ওখানে বড় ছোট, পঙ্গু, কারো হাত নাই কারো পা নাই, অনেক ধরনের মানুষ আছে। তো বেশিরভাগ মানুষগুলোই হিন্দিতে কথা বলে, আমি বুঝতাম না। তবে আমি এটা জানতাম যে হিন্দিতে কথা বলে কলকাতায়, কারণ বাসায় টিভি চলতো, আমার মামিরা হিন্দি সিরিয়াল দেখতো, এই জন্য আমি জানি যে এটা কলকাতা। ওখানে প্রথমে আমাকে কেউ সহ্য করতে পারতেছিল না, আর আমাকে পরের দিন সকালবেলা পুলিশ বললো দিয়ে আসবে বাড়িতে, দিয়েও আর আসলো না। তখন আমাকে 1 প্লেট ভাত এনে দিছে শুকনো মরিচ দিয়া, তো আমি ভাত খাইনি। তারপর আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, অনেক কান্নাকাটি করতেছি, বাট আমার কান্না শোনার মতো কেউ নেই। তখন কয়েকটা মেয়ে আইসা, আরও 2টা বাংলাদেশের মেয়ে ছিল ওখানে, ছোট ছোট, ওরা আমারও ছোট ছিল। তখন আইসা বলতেছে আপু কান্না করো না, এখানে কান্না করো কোনো লাভ নেই, তোমার কান্না কেউ শুনবে না, আল্লাহ যা ভাগে রাখছে তাই হবে। আর ওখানে সবাই হিন্দু, 200 বাচ্চা ছিল, 200-র মধ্যে আমি একজন হয়ে গেলাম। তার মধ্যে 4টা মানুষ ছিল মুসলিম, আর বাকি সবাই ছিল হিন্দু। ওখানে একটু আজানের শব্দ শোনা যেত না, মুসলিমদের কথা মানে সব একটু অন্যরকম করতো, এই হস্তে মিশবি না, এটা করবি না, ওটা করবি না, খুব খারাপ ব্যবহার করতো। এরকম করতে করতে 1 মাস হয়ে যায়। প্রতিদিন সকালবেলা প্রার্থনায় দাঁড় করাতো আমাদের, আমি প্রার্থনা দ্বারা সূরা ফাতিহা পড়তাম। আমি কখনোই ওদের দোয়া পাঠ করতাম না, পূজা করতাম না, নমস্কার করতাম না, আমাকে অনেক মারতো, কিন্তু তারপর আমি আল্লাহরই ডাকতাম। মরে যাওয়ার ইচ্ছা ছিল, কেননা বন্দি একটা জীবন। তারপর সবাই রাবিত করে, ভাইয়াকে দেখতে পেতাম না, ভাইয়ার কথা খুব মনে পড়তো, ডাকলে পাইতাম না। আস্তে আস্তে আমাকে একদিন কি করছে, আমি লুকায়া গেছি মানে মন্দির ঘরটায়, পরে একটা চেয়ার ছিল, একটা সাদা উন্না জোগাড় করছিলাম, করে আমি ফাঁসি দিয়ে ঝুলে গেছিলাম ভিতর থেকে দরজাটা আটকা। তখন 10 মিনিটের মতো দরজাটা ভাঙতে লাগছে, আমি ফাঁসিতে ঝুলেছিলাম একদম অনেকটা উপরে। আমার জীবনটা এত নিকৃষ্ট যে একদমই অবিশ্বাস্য যে আমি 10 মিনিটের মতো ফাঁসিতে ঝুলেছিলাম। আমার হাত পা সব অবশ হয়ে গেছিলো, আমার চোখ দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছিলো, ব্লাডগুলো জমাট হয়ে গেছিলো। তো সবাই ভাবছিল আমি মারা গেছি, পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন আমি জীবিত আছি। যখন ওখানে যাওয়ার পরে আমাকে যে মানে লাশ কাটে, সে বলতেছে যে মেয়েটা তো এখনো জীবিত আছে। তো উনি আবার আমাকে হসপিটালে পাঠায়, কিন্তু আমার চোখগুলো দেখে সবাই ভয় পায়, আর সবাই বলে এই রিক্স আমরা নিতে পারবো না, ওকে জেলখানায় দিয়ে দেন। তখন বলতেছে এতটুকু মেয়েকে তো জেলখানায় দেওয়া যাবে না। পরে খ্রিস্টান কিছু মহিলা ছিল সাদা শাড়ি পরে, ওই মহিলাগুলো আমাকে নিয়ে যায়, ওনারা আমাকে খুব আদর করে, পুতুল কিনে দেয়, তারপরে আমার সাথে গল্প করে, আমাকে জিজ্ঞেস করে আমি এটা কেন করলাম। তো তারপর ওনাদেরকে আমি বললাম যে আমি তো বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই, আর আমি তো ইচ্ছে করে আসিনি, আর পুলিশ তো মানুষকে সাহায্য করে, তাহলে আমাকে কেন শাস্তি দিতেছে, আমাকে কেন একটা ঘরে বন্দি করে রাখতেছে, আমি কি অন্যায় করছি, আমি কি খুন করছি, তাহলে আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দেন, আমি জীবন চাই না। বাচ্চাদের সবাইদের খেলতে দিত, বাট আমি বাংলাদেশের মেয়ে, তাই আমাকে বাইরে ছাড়তো না। যদি আমি পালায়া যাই, পালাবো যে সেই চিন্তাধারা বা সেই শক্তি সাহস তখন আমার মধ্যে ছিল না, বা আমি কখনো ভাবতেই পারি না যে আমি পালায় কোথায় যাব, কিভাবে যাব, আমার কাছে তো টাকা নেই। এরকম করতে করতে আরও কয়েক মাস কাটা যায়, অনেক
কথা বলে আমার সাথে রাইতে ঘুমায়, বাথরুমে গেলে আমার সাথে যায়, ওইখানে মেয়েগুলোর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। তখন একটা মেয়ের আমি বলতেছি, ও নেপালি, ওর নাম হচ্ছে শ্রাবণী। আমি বলতেছি আচ্ছা কীভাবে মরা যায় রে বলতো, আমার এই জীবনটা ভালো লাগে না। ও বলতেছে দোস্ত তুই হাতের রক্তটা কেটে দিবি, দেখবি তোর অটোমেটিক মৃত্যু হয়ে যাবে। তো আমি কি করি, আমার ফার্স্ট ব্লেড দিয়ে আমি হাতে কাটি। তো প্রথমে খুব আমার ভয় লাগে, ব্লেডটা হাতে নেওয়ার পর আমার পুরো শরীরটাই কাঁপে। যখন আমি আমার পিসের কথাগুলা, ব্লেডটা পান কোথায় আপনি? ওখানেই ছিল, মানে বড় মেয়েরা ইউজ করতো, Okay. বাথরুম থেকে আমি নিয়েছিলাম। আর আমার চিন্তাই ছিল যে আমি কীভাবে আত্মহত্যা করব, কীভাবে আমি নিজের জীবনটাকে শেষ করবো, আমি ভাইয়ের কাছে চলে যাব। যেন এত কষ্ট, মানে আমার আর ভালো লাগে না। ভাইয়াকে দেখতে পেতাম না, তো ভাই আর আসতো না। তখন তো কথা আপনার বলতাম। অনেক অনেক ছোট না, 5-6 বছর বয়স বোধ হয়? হ্যাঁ 6 বছর বয়স আমার। 6 বছর, ওকে। আমি রাতের বেলায় অনেক রাতে, যখন রাত 12টা 1টা বাজে, তো আমি বেডের নিচে ঢুকে ফার্স্টে একটা টান দিছি। তো আমার খুব ব্যথা করতেছে, আর পারতেছি না, আমি চিৎকার করতেছি, কান্না করতেছি। তারপর কি করছি, আমার পিছনের যে কথাগুলো আমি মনে করতেছি, তো সব কিছু মনে যখন আমি করতেছি, তখন আমি হাতের রক কাটার জন্য আমি ইচ্ছা মতো আমার হাতটা কাটি। কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হাতের রকটাই কাটা যায়। কাটা যাওয়ার পরে আমি কাগজে লিখি, ওইখানে বাচ্চারা পড়াশোনা করতো, যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমাকে সবাই মাফ করে দেবেন, আমার এরকম বন্দি জীবন ভালো লাগে না, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আমাকে কেউ আদরও করে না, কেউ ভালোবাসে না, এর জন্য আমি আমার জীবনটা চাই না, আর আমার কেউ নাই, আমার একার জীবন চাই না। তো আমি এটা কাগজে লিখা, আমি ছোটোবেলা থেকেই, মানে ভাইয়া পড়তো, তো ভাইয়া আমাকে পড়াইতো, ওই আমার ভাইয়া আমাকে যতটুকু শিক্ষা দিছে অতটুকুই, এর বাইরে আমি কখনো স্কুলে যেতে পারিনি, যাওয়ার সুযোগ পাইনি। এভাবে আমার সারা রাত হাতে রক্ত ঝরে। পরে সকালবেলা হলো আমাকে হসপিটালে নেওয়া হয়, তো আমি খুবই ছোটো ছিলাম, তখন মিডিয়া ফ্লাস হয়, তখন সাংবাদিক আসে আমার সামনে যে আমি কেন এগুলো করছি, বা এর আগেও আমি সুইসাইড করতে চাইছি কেন। তখন আমি সাংবাদিককে বললাম যে আমি জজের কাছে যাইতে চাই, আমি কোর্টে যাইতে চাই, আমি জজকে কিছু কথা বলতে চাই, সে যদি আমার কথাগুলো বলে আমাকে আমার চাওয়াগুলো পূরণ করতে পারে, তাহলে আমি এই ধরনের কিছু করব না। তখন জজের সামনে যে আমাকে দাঁড় করে নাও, তো আমাকে কাঠগড়ায় নিয়ে উঠাইলো না, আমাকে নিচে দাঁড় করায় দিল। তখন আমি জজকে বললাম যে জজ সাহেব, আপনি কি জীবনে কখনো ভুল করছেন, বা আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কখনো ভুল করেন নাই। তখন জজ সাহেব বললো, না মা, আমরা সবাই ভুল করছি, প্রত্যেকটা মানুষের জীবন মানেই ভুল। তখন আমি বললাম তাহলে আমি কি ভুল করছি। তখন 1 বছর মতো হয়ে গেছে, 1-2 বছরের মতো হয়ে গেছে কলকাতায়। আচ্ছা। তো 2 বছরের পরে যখন আমি হাত কাটি, তারপর যখন ওখানে যাই, তো জজ সাহেব বললো, এখন তুমি কী চাও, তুমি বাংলাদেশে যাই কী করবা, কে আছে তোমার, আমি তো শুনছি তোমার কেউ নাই। তো আমি বলছি এখানে কে আছে আমার, এখানে তো আমার কেউ নাই, এখানে আমি আজান শুনতে পাই না, এখানে সবাই অন্যরকম, খাবার দাবার সব কিছুই আমার অনেক কষ্ট হয়। আর সব বাচ্চারা পড়াশোনা করতে যায়, স্কুলে যায়, ওখানে বড় একটা স্কুল ছিল, মানে আমাদের অনাথ আশ্রম, ওইটা কলকাতায় সবচেয়ে বড় অনাথ আশ্রম। নাম মনে আছে? হ্যাঁ, কলকাতা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন, আর স্কুলের নাম হচ্ছে বিদ্যাসাগর হাই স্কুল। ওকে। তো ওটা সবাই চিনে, অনেক বড় স্কুল। তো আমি বলতেছি আমারও পড়াশোনা করে ইচ্ছা করে, আমাকে যে এখানে আপনি আটকে রাখছেন, আমি তো কোনো অপরাধ করে আসিনি, আমি তো ছোটো মানুষ, তাহলে যদিও আমার ভুল হয়ে থাকে, যে আমি বাংলাদেশের মানুষ, এটা যদি আমার ভুল হয়ে থাকে, আজ থেকে 10 বছর পরে আপনি আমাকে সাজা দিয়ে যখন ছাড়া দিবেন, তখন আমি কার কাছে যাব, কি করব, আমি পড়াশোনা ছাড়া পথ চলবো কী করে, বা আমার দায়িত্ব নেবে কে, বা 10 বছর পরে আমি কার কাছে যাব, কার কাছে যাবে বলবো যে আমাকে একটু জায়গা দাও, তখন আপনি কি আমার দায়িত্বটা নেবেন। তো জজ সাহেব বললো, দেখো তুমি এখানে থাকতে থাকতে হাতের কাজটা শিখো, তুমি যদি স্কুলে পড়তে চাও আমি তোমাকে স্কুলে পড়াবো, তোমাকে বিয়ে দিয়ে দিব, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে নাও, তোমাকে ভালো একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দিব, বাংলাদেশে তোমার ফিরে যাওয়ার দরকার নাই, আর তোমাকে যেভাবে ধরা হয়েছে বাংলাদেশে যাই তুমি কী করবো, আবার সেই কষ্ট পাবো, আবার কেউ বিক্রি করে দেবো। তো আমি বলছি সেটা যাই হোক, আমি দেশে যাই মাটি কেটে খাবো, বাসায় কাজ করে খাবো, কিন্তু আমি আমার দেশে ফিরে যেতে চাই। আসলে আমার মনে রাগ ছিল, যে লোকটা আমাকে ওইখানে পাঠাইছে, ওই লোকটাকে খুন করার জন্য আমার বাংলাদেশে ফেরার নেশা ছিল, যে আমি এখানে আসবে একদিনের জন্য হলেও, এসে ওনাকে খুন করবো, তারপর পুলিশ আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। এবং সে লোকটা হচ্ছে আপনার বাবা? হ্যাঁ, আমি আসলে জানি না উনি আমার বাবা কিনা, যেটা সত্যি কথা। জজ বললো ঠিক আছে, আজকে থেকে তোমাকে পড়তে দেওয়া হবে। তো আমি খুব খুশি হইলাম, আমাকে স্কুলে নিয়ে যাওয়া হলো, তবে পুলিশ গার্ড দিয়ে, 2টা পুলিশ আমার সাথে থাকতো সবসময়, কারণ আপনি যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারেন বা পালিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশের মেয়ে, এই জন্য। তখন বাচ্চাদের প্রতিদিন মাঠে ছাড়া হইতো, প্রায় 200 বাচ্চা। তো আমি যেদিন স্কুলে গেছি সেদিন থেকে বাচ্চাদের মানে খেলতে যাওয়া বন্ধ,
যে তোমরা খেলতে যাও, রিপাও খেলতে যাবে। তো এখন আমি একটা মানুষ, মানে সে জায়গায় 200 মানুষ। তো আমি ওদের দিকে তাকায় দেখি সব বাচ্চার মন খারাপ। বাসায় মানে যখন আমরা হোমে ফিরি, মানে রুমে, তখন সবাই বই ছিটাছিটি করতেছে, তো ফেলাই দিতেছে, এ বলতেছে স্কুলে যাবো না, চল এই করবো না সেই করবো না, কোত্থেকে উঠে এসে জুড়ে বসছে। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে। তারপরের দিনও আমি স্কুলে গেছি। এইভাবে টানা 3 দিন আমি স্কুলে যাই। তো লাঞ্চ টাইমে আমাকে যেভাবে গার্ড দিয়ে রাখা হয়, এখন আমার জন্য ওরা একটা বন্দি জীবনে পড়ে গেছে। ওরা খেলতে পারে না আগের মতো, ছুটাছুটি করতে পারে না। তো আমি এতটা স্বার্থপর হইতে পারি নাই যে 200 বাচ্চার মুখের হাসি কেড়ে নেবো আমি একা। আমার খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল। ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় তখন আমি দেখলাম যে আমরা একার জন্য ওদেরকেও অনেক কষ্ট পাইতে হইতেছে। তো আমি বললাম, আমি আবার টিচারের কাছে গেলাম 7 দিন পরে। বললাম, স্যার আপনি আমার আশা পূরণ করছেন, ঠিক আছে, আমি স্কুলে যাই পড়বো না, তবে আমি এখানে থাইকা পড়বো, বাসায় আমি পড়বো। আমি যা শুধু যেদিন পরীক্ষা থাকবে সেদিন আমি পরীক্ষা দিব। ওরা বললো, কেন, তোমার সমস্যা কোথায়? আমি বলছি, না, আমাকে চোরের মতো ওখানে নিয়ে যাওয়া হয়, চোরের মতো নিয়ে আসা হয়, সাথে আরও বাচ্চাদেরও কষ্ট দেওয়া হয়। ওরা যখন লাঞ্চ করতে বেরোতো আগে, তো আধা ঘন্টা খেলতো, আধা ঘন্টা ওরা খাওয়া দাওয়া করতো, অনেক মজা করতো, আমি জানলা দিয়ে এগুলো দেখতাম। বাট আমি যেদিন থেকে গেছি সেদিন থেকে সব বাচ্চাদের খেলাধুলো সব বন্ধ করে দিছে। পরে আমি ভাবলাম যে 10 জন মানুষের মুখের হাসির থেকে আমার একার কষ্ট অনেক ভালো। তো আমি সবসময় অন্যের দিকে তাকানোর চেষ্টা করেছি যে আমার জন্য কেউ কষ্ট পায় কি না। তো তারপর যেদিন থেকে আমি স্কুল যাওয়া বন্ধ করছি, আবার ওদের খেলতে ছাড়ছে। তো তখন আমার খুব খুশি লাগছে যে যাই হোক, এতগুলো বাচ্চা, ওদেরও তো বাবা মা নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, ওরা হাসতে পারতেছে। ওদের হাসি দেখে নিজের কষ্টটা ভুলে যেতাম আমি, যে আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে, হয়তো এটা আমার কোনো পাপের ফল। তারপর আমি ওখানে সেলাই হাতের কাজ শিখলাম। আস্তে আস্তে পড়ার দিকে আমার মনটা উঠে যায়। আমি অনেক সুন্দর হাতে সেলাই কাজ জানি, অনেক ডিজাইন করতে পারি। তখন আমাকে সবাই অনেক আদর করে, আস্তে আস্তে সবাই অনেক আপন করে নেয় আমাকে। পরে ওখানে 200 বাচ্চার মধ্যে মানে আমি যেটা বলতাম সেটাই হইতো। ওখানে যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল ম্যাম, কাকুলি দিদি ভাই, উনি আমাকে খুবই ভালোবাসত, ওনাকে আমি খুব মিস করি। কিন্তু অনেক দূরত্বের ফলে ওনার সাথে হয়তো কোনোদিন দেখা হবে না। দিদিভাই, সত্যি আমি তোমাকে খুব মিস করি, তোর মধ্যে তো ভালো আমাকে কেউ বাসে না। তো ওখানে 8টা ম্যাম ছিল, ম্যামরা সবাই আমাকে অনেক আদর করতো আর বলতো, রিপা পড়ো পড়ো, অন্যের জন্য কেন নিজের জীবন করবা। তখন ওনারা বারবার আমাকে বললো যে রিপা তুমি হিন্দু হয়ে যাও, কেন বুঝতেছো না, জীবনটা এত সহজ না, হিন্দু ধর্ম গ্রহণ করো, দেখবে তোমার ভালো একটা পরিবারের সাথে বিয়ে হবে, তুমি বাবা পাবা, মা পাবা, আত্মীয় পাবা, স্বজন পাবা। তখন আমি বলতেছি, দেখেন এটা কোনো দিনই সম্ভব না। আমি যতটুকুই শুনছি ইসলাম সম্বন্ধে, আমি আমার নবী রাসূলকে, আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসি, আমি কখনোই পারবো না এই কাজটা করতে। আমি সারা জীবন জেলের অন্ধকারে থাকলেও এটা পারবো না। ওখানে আমি শুধু এইটাই আবদার করি যে আমি আমার দেশে ফিরে যেতে চাই। তখন অনেকগুলো কাউন্সিলর ম্যাডাম আসে, একজন স্যার আসে আমার সাথে কথা বলার জন্য। আমি একটা সময় অসুস্থ হয়ে যাই ভাবতে ভাবতে যে আমার জীবনটা কেন এরকম, আমি কেন কোনোদিন মা বলে ডাকতে পারলাম না, কোনোদিন বাবা বলে ডাকতে পারলাম না, আমার কেন কেউ নাই, আল্লাহ এত মহানগিরি কেন আমার জন্যই করলো। সবাই বলে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই কষ্ট দেয়, তাকে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ এই দুনিয়া কষ্ট দেয়। আমি এত প্রিয় বান্দা তো হইতে চাই নাই যে আমার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবো না। তারপর নবী রাসূলের কথা স্মরণ করে যখনই আমার কষ্ট হতো, ভাই আমাকে সবসময় একটা কথা বলতো যে আমরা শেষ নবীর উম্মত হইতে পারছি, আমরা অনেক ভাগ্যবান রে আপু, আমাদের জীবনে আর কিছু চাই না। আর তিনি অনাথ ছিল, তার বাবা মা ছিল না, তারপরে তার একটা পরিচয় ছিল, তাকে আদর করার মতো তার একটা চাচা ছিল, তাকে অনেক আদর করত। কিন্তু আমি এমন একটা মেয়ে, এত নিকৃষ্ট একটা মেয়ে যে আমাকে কেউ কোনোদিন একবার আদর করেনি। বাইরে মানুষ ঘুরতে যায়, কিন্তু ওইখানে কলকাতায় সবাই পিকনিকে যেত, কিন্তু আমাকে বাসায় বন্দি করে রেখে যেত একটা রুমে। তারপর আমার মামার বাড়িতেও সবাই ঈদে ঘুরতে যেত, আমাকে রান্নাঘরে বন্দি করে রেখে যেত। আমি কোনোদিন বাইরে যেয়ে ঘুরতে পারিনি। আমি কালো দেখে কেউ আমাকে ঘুরতে দিত না, পরিচয় দিত না, কেউ আমার সাথে বন্ধুত্ব করতো না। তারপর আমার কাছে কাউন্সিলর ম্যাডামরা আসে, তো মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়, অনেক প্রশ্ন আমার মনের ভিতর।
তো আমার সাথে কথা এইভাবে কেউ বলে না, কেউ শুনে না, সময় যায় দিন যায়, আমার কথা বলার মতো কেউ নাই। তখন কাউন্সিলর ম্যাডাম আমাকে বলে, তখন আমি ম্যাডামকে বলি যে সবার বাবা মা সবার জন্য কত কিছু করে, আমি এতটাই বিচ্ছিরি দেখতে যে আমার বাবা মার আমাকে দেখে একটু মায়া হলো না ম্যাম। তো আমাকে বলেন তো আমি কি পাপ করছিলাম এতটুকু বয়সে, যে আমার 2.5 মাস বয়সে আমার বাবা একটা কাজের মহিলাকে বিয়ে করছে, তার জন্য সবাই আমাকেই কেন দায়ী করলো? তারপর আমার ভাইয়াটা খুন হয়েছে বা মারা গেছে, সেটার জন্য ভাই আমি কেন দায়ী ম্যাম? মানে মানুষ পাপ করার তো একটা বয়স লাগে, তো ওই বয়সে আমি আল্লাহর কাছে এমন কি পাপ করছিলাম যে পাপের জন্য আল্লাহ আমাকে এরকম ধরনের, মানে এটাকে আমার দিকে মনে হয় যে আমার জন্য একটা শাস্তি, না তো কি আমি জানি না আপনাদের দৃষ্টিতে কি, আমার জন্য মনে হয় যে একটা শাস্তি। তো ম্যাম আমাকে ওই দিনকে বুঝায় বললো, দেখো সব বাবা মা সন্তানের জন্য করে, তাই না রিপা? তো তুমি মনে করো দুনিয়ায় প্রথম সন্তান, যে বাবা মার জন্য তুমি কিছু করতে পারতেছো, তোমার বাবা মা তোমাকে ছাড়া ভালো আছে, এতে কি তুমি খুশি না? কয়টা বাবা মা মানে ছেলে মেয়েদের কাছ থেকে সুখ পায়? সব বাবা মারা ছেলে মেয়েদের জন্য করে দেয়। তুমি মনে করো তোমার সুখের জন্য তারা তোমাকে অস্বীকার করে, তাদের নতুন লাইফ নিয়ে তারা অনেক সুখে আছে, তুমি মনে করো যে তোমার বাবা মাকে তুমি কিছু দিতে পারছো, তো তাদের উপর রাগ অভিমানটা ছেড়ে দিয়ে মানে তাদেরকে অভিশাপ দিও না। তুমি মনে করো তোমার বাবা মাকে অনেক কিছু দিছো, তুমি যেটা তোমাকে দেওয়ার কথা ছিল, মার যেটা করার উচিত ছিল, সেটা তুমি মনে করো তোমার মা তোমার মেয়ে, সেটা মনে করো তুমি কষ্ট পাও না। যদি আমার মার জন্য আমি এরকম কিছু করার সুযোগ পাইতাম রিপা, আমি কখনো ছাড়তাম না। তো তখন আমার খুব ভালো লাগছিল ম্যাডামের কথা শুনে, এতদিন পরে যে আমার মনে একটা রাগ ছিল, ঘৃণা ছিল। তখন আমি বলছি হ্যাঁ, শুধু পেতেই হবে তার তো কোনো মানে নাই, কারোর জন্য কিছু করতে পারলে। কিন্তু আপনি তো একটা জিনিস জানেন রিপা, যে আপনার মা ততদিনে মারা গেছেন, আপনাকে তো তাই বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে মা মারা গেছে তার প্রতি এত অভিযোগ আপনার কেন ছিল? উনি তো মারাই গেছেন। না, উনি তো সুইসাইড করছিল, এটা আমি জানতাম। সুইসাইড করেছিল? হ্যাঁ। কি কারণে সুইসাইড করেছিল? বাবা ওই যে কাজের মহিলাকে বিয়ে করছিল। আচ্ছা, এই কারণে সে সুইসাইড করে? হ্যাঁ। আপনাদেরকে রেখে, আপনার দুজনকে রেখে? ওকে। মানে এটা ম্যাডাম আর কি আমাকে বোঝাচ্ছে যে বাবা মা এরকম দিতে পারে বা এরকম দেয়। তুমি মনে করো যে তুমি সন্তান হয়ে বাবা মাকে কিছু দিছো, বা তোমার বাবা তোমার সাথে যেটা করছে একদমই ঠিক করে নাই, তারপরে তোমার সন্তান হিসেবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। আজকে এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত মায়েরা শুনবেন, এবং যেসব মেয়ে বা যেসব ছেলে জীবনে সুইসাইড করা, ছেলেদের বিষয়টা আসলে এখানে ও কীভাবে আসবে আমি জানি না, তবে যেসব মারা সুইসাইড করার মতো জায়গায় চলে যান সন্তান রাখার পরে, তাদের আজকের এই এপিসোডটা শোনা উচিত। এতক্ষণ পর্যন্ত এফোর ওফর হয়ে গিয়েছে অনেকেরই, ইভেন আমি বহুবার চোখের জল মুছেছি আমার। আমি শেষ পর্যন্ত সবাইকে বলবো যে ধৈর্য ধরে আজকের এই জীবন গল্পটা আপনারা শুনবেন আশা করি। রিপা বলুন প্লিজ। তারপর আমি খুশি হই ম্যাডামের কথা শুনে, এতদিন পরে আমার মনে একটু হালকা লাগে যে ঠিক আছে ফাইন। এতদিন একটা রাগ ছিল যে বাবাকে অনেক কিছু করব, উনি যদি আমার বাবা হয়ে থাকে ওনাকে আমি মেরে ফেলবো। আমি যেভাবে হোক বাংলাদেশে এসে, আমি তো ওনার বাসা চিনি, ওনার জায়গা চিনি, ওনাকে এসে আমি যেভাবে হোক খুন করে ফেলবো, তারপর আমার যা হবে। তো এরকম করতে করতে অনেকগুলো বছর কাটা যায়, আমার আর পড়াশোনা হয় না। মাঝে মাঝে আমি বইগুলো পড়তাম, এরকম পড়তে পড়তে ক্লাস 5-এর বই পর্যন্ত আমি বাসায় মানে ওই হোমে আইনা পড়তাম। তো ম্যাডামরা আমাকে পড়াইতো, তো আমার পড়ার দিকে মন ছিল না একটা সময়, যে সবাই স্কুলে যে পড়ে আমি যাইতে পারি না, বা এরকমভাবে আর আসলে হয় না, সবাই মজা করে বা আমি সেই জিনিসটা পাই না। পরে আমি হাতে সেলাই কাজটা শিখে আমি শাড়ি এমব্রয়ডারি করে দিই, অনেক ধরনের সেলাই কাজ করি আমি। তো আমাকে দিয়ে ম্যামরা সেলাই কাজ টাজ করে, পরে ম্যাডামরা বাসা থেকে খাবার এনে আমাকে ভালো ভালো খাবার খাওয়াইতো। আর সবাই আমাকে এটাই বুঝাইতো, রিপা হিন্দু ধর্ম গ্রহণ করো না, তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি কখনোই রাজি ছিলাম না, যেভাবে হোক আমি আমার বাংলাদেশে ফিরে আসতে চাইতেছিলাম। তো এরকম করতে করতে 2014 সাল পর্যন্ত আমি ওখানে থাকি। 2015 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত আমি কলকাতায় ছিলাম। তো হঠাৎ একদিন ম্যাম আমাকে ডাকে বলতেছে, রিপা তোমার 2015 সাল পর্যন্ত? হ্যাঁ ওকে। 15 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত আমি, মানে 4 বছর আগের ঘটনা এটা প্রিয় শ্রোতা। ও বাংলাদেশে, তার মানে হিসাব যদি করি আমরা মাত্র 4 বছর আগে ব্যাক করেছে, এবং ওর বয়স যদি 22-23 হয়ে থাকে তাহলে আপনি হিসাব করে নেবেন যে 6 বছরে হলো ও পাচার হয়ে যায়, এবং ওর বাবা ওকে বিক্রি করে দেয় ওর কথা অনুসারে 30,000 টাকা দিয়ে, এবং সেই হিসেবে ওর হোমে থাকার বয়স কম করে হলেও 12 থেকে 13 বছর।
হিসাবে তো সেরকমই বলে। হ্যাঁ, এবং এই 12 থেকে 13 বছর হচ্ছে ওর হোম জীবনের গল্প, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট গল্প। হ্যাঁ বলেন, তারপর? তারপর ওখান থেকে আমাকে বলা হয় যে রিপা, তোমাকে বাংলাদেশে যাওয়ার অর্ডার আসছে, আমার সাথে আরও 4টা মেয়ে আসতে পারে বাংলাদেশে। কিভাবে এটা হঠাৎ করে আপনি এটা পেলেন? মানে ওই যে আমি যে বারবার সুইসাইড করতে চাইতাম, ও, আর মানে এরপর মিডিয়া আপনি বেশ কয়েকবার ট্রাই করছেন সুইসাইড করার জন্য? 2বার ট্রাই করছি। একবার আমি ফাঁসি দিছি, একবার আমার হাতে রক কেটে ফেলছি। ওই যে যে দুটো গল্প বললেন ওটাই? তারপর? তো তারপর আমি না খেয়ে থাকতাম মাঝে মাঝেই, অনেক জিদ করতাম যে আমাকে সবাই মারো, আমাকে মেরে ফেলো, অনেক ঝগড়াঝাটি করতাম। তো সবাই একটা পর্যায়ে আমাকে অনেক ভালোবাসা দিয়ে মানে ভরায় রাখতো। আর যখন আমি প্রথম যাই তখন সবাই খুব দূর দূর করতো, এই শহরে এখানে আসবা না, এখানে আসা নিষেধ, এটা ম্যাডামের রুম আসবা না, এই সেই টিভি রুমে আসবে না, এই ওই মুসলিম, ওর সাথে কথা বলিস না, এরকম ধরনের কথা বলতো। তো যখন আমি হাতে কাজ শিখি, তারপরে আমি সবার সাথে গল্প করি, সবার সাথে কথা বলি, সবাই আমাকে অনেক আদর করে নিজের সন্তানের মতো। 8জন স্টাফ ছিল, 8জনের মধ্যে 8জনই আমাকে ভালোবাসতো। আর আমি পুতুল নিয়ে খেলতাম, তো দিদিভাইরা আমাকে পুতুল আয়না দিত, আমাকে একটা ডায়েরি এনে দিছিল। দিদিভাইয়ের কথা আমি কোনোদিন ভুলবো না, দিদিভাই আমাকে অনেক আদর করতো। আমার কাকলি দিদিভাই আর কয়েকটা ফ্রেন্ড ছিল। আমার একটা দিদি ছিল, মানে ওখানে দিদি মানে বড় আপুকে বলা হয়তো। তো সবাই অনেক আদর করতো। পরে আমি বারবার জজের কাছে যাওয়ার চেষ্টা করি, ওখানে মাঝে মাঝে সাংবাদিক আসতো বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে, তাদের রান্না কেমন হয়, এই সেই অনেক কিছু বলতো। তো আমাদের হোমের রান্না অনেক বাজে হইতো, তো কেউ কিছু বলার সাহস পেতো না, কেননা মারবে, হয়তো হোম থেকে বের করে দিবে। কিন্তু আমার তো মৃত্যুর ভয় ছিল না, যার কারণে আমি সবার উপরে যে সবসময় তর্ক করতাম। একদিনকে সাংবাদিকদের আমি বলতেছি যে আপনারা আমাদের সাথে বসে একবেলা যদি ভাত খান তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না। তখন বললো, কেন এই কথা কেন বললা? আমি কই, হ্যাঁ এখানে খুবই ভালো খাবার দেওয়া হয় তো সেই জন্য। তখন ওনারা রাজি হলো। তো খাবারগুলো যখন আমি বলছি হঠাৎ করে মানে এটা হবে, আপনারা বলে কই আসবেন ভালো করে রান্না হবে বা খারাপ করে রান্না হবে আপনাদের জন্য, এটা তো হবে না, আমাদের সাথে বসে খেতে হবে। তো আমার কথাটা ওখানে স্মরণীয় হয়ে গেছে, পুরো কলকাতার মানুষই বোধহয় আমার নামটা চেনা হয়ে গেছে যে রিপা নামের কোনো একটা মেয়ে এই অনাথ আশ্রমে ছিল। ওই মিডিয়ার লোকজন আসে আমাদের খাবারগুলো দেখে, তারা কেউ খাইতে পারে না। তারপরে ওখানে ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয় ভিতরে, হল রুমে, ডাইনিং রুমে। তারপর রান্নার জন্য ওখানে বাচ্চারা রান্না করতাম আমরা সবাই মিলে, 200 মেয়ের রান্না, 7জন করে রান্না করতাম, ফ্লোর মুছতাম, তারপরে অনেক কিছু করতাম। তো তারপর বা হয়তো অনেক কিছু মেপে টেপে দেওয়া হতো, বা খাবার টাবার অনেক বাজে হতো। পরে ওই ক্যামেরা লাগানোর ব্যবস্থা হলো, রান্নার জন্য কুক দেওয়া হলো। সেটা কিন্তু আমি বলবো না আমার জন্য, বাট আমি চেষ্টা করছি, কেননা আমার মায়ের খাওয়ারও ভয় ছিল না, মৃত্যুরও ভয় ছিল না, বা আমাকে বের করে দেবে, আমি তো চাই আমাকে বের করে দেবে, যার কারণে এই কথাগুলো বলার সাহস আমি পাইতাম। তারপর আস্তে আস্তে আমাদের ওখানে সব কিছু ভালো পরিবেশ হয়ে যায়, আর আমার সাথেও সবার সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়। আর বাচ্চারাও আস্তে আস্তে আমাকে অনেক ভালোবাসতে শুরু করে। একটা সময় ওরা আমাকে ভালোবাসতো না, তো মিশতো না কেউ আমার সাথে। তারপরে বাইরে খেলতে যাওয়ার বিষয়টা, বাইরে ঘুরতে যাওয়ার বিষয়টা, সব কিছু আমি মিডিয়ার সামনে সবসময় ফেস করতাম, যেটা ইচ্ছা করতো। টিভি দেখতে দিতেও 1 ঘন্টা প্রতি সপ্তাহে একদিন। তখন আমি যখন লোকজন আসতো বাইরে থেকে, তো আমি সবসময় আগে কথা বলতাম যে এরকম জেলখানার মতো জীবন আমাদের কেন দেওয়া হয়েছে, আমরা কি আসামি, আমরা কি খুন করে আসছি, সে বলতাম। তো বলতো যে কি সমস্যা, আমাকে বারবার মানে কয়েকবার না হলেও 8-10 বার কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আমার ইচ্ছাগুলো শোনার জন্য, বা আমি সুইসাইড করতে চাই। ওখানে বাচ্চাদের অনেক মূল্যায়ন করা হয়, একটা বাচ্চা যদি মারা যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী। তারপরে আর ওই হোমটা সত্যি যারা জানেন, যারা শুনছেন, তারা বুঝতে পারবেন যে ওই হোমটা আসলে কীরকম। আর বিদ্যাসাগরের নাম করাই আমাদেরকে টিভি দেখে প্রতিদিনই দেখতে দেওয়া হলো, খাবার দাবার ভালো ব্যবস্থা হলো। এরকম করতে করতে দেখতেছে যে ম্যামরা দেখতেছে যে রিপা যা শুরু করছে, মানে পুরো হোমটাকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা শুধু আমার মৃত্যুর ভয় ছিল না, মায়ের খাওয়ার ভয় ছিল না, সেই জন্য আমি পারছিলাম। তো আমার জন্য একটা সময় বাচ্চারা অনেক স্বাধীনতা পাইছে, ওরা নাচের প্রোগ্রাম করতে এই করতো সে করতো, কিন্তু আমি যাইতে পারতাম না ওদের সাথে। তারপর ওরা খুশি হয় যখন ফিরে আসতো, সবাই আমার জন্য অনেক গিফট নিয়ে আসতো, আমাকে সবাই খুব ভালোবাসতো, দিদি ভাইরাও খুব ভালোবাসতো। তারপর আস্তে আস্তে হোমের পরিবেশটা চেঞ্জ হয়। আর আমার এসব জন্য থাকতে থাকতে হঠাৎ আমার মন মেজাজ খারাপ হয়ে যেত। যতই ভালো থাকি না কেন, যতই টিভি দেখি না কেন, যাই করি না কেন, আমার বাংলাদেশে আসার জন্য খুব মন খারাপ হতো, মন চাইতো যে আমি মরে যাই। আমি আবারও ট্রাই করছি,
যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, যে আমি যেভাবে হোক আমি বাংলাদেশে যাব, আর 2014 সালে যদি আমি বাংলাদেশে না যেতে পারি আমি যেভাবেই হোক মারা যাব। ছাদে ওঠার মতো কোনো চান্স ছিল না, ওটা ছিল 3 তলা, যে আমি ছাদে থেকে লাফ দেবো, আমার এরকম চিন্তা ছিল। বা কীভাবে মরা যায়, আমি কীভাবে মরবো, তো অনেক নিজে অনেক কষ্ট দিতাম। তো এরকম করতে করতে নতুন ম্যাম আসলো, সে বললো যে না, ওকে 18 হয়ে গেছে, 18 হলে ওকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, ও অনেক মানসিকভাবে মানে সুস্থ না। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে জেলে দিয়ে দেন, এমনভাবে একটা মামলা দিয়ে দেন যাতে আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, কারণ আমি চাই না এই পৃথিবীতে আর থাকতে, এত সুন্দর আল্লাহর দুনিয়া আমি থাকতে আর চাই না। তখন ম্যাম বলতেছে জেলখানা খুবই খারাপ, সেখানে তোমার সাথে কী করা হবে তুমি কি জানো না, সেখানে কয়েদিরা তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে, এই করবে সেই করবে, মারবে, অনেক কষ্ট দিবে, এটা তো ভালো জায়গা, ভালো লাগে না তোমার, তাই না? আর না হলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে, এরকম ধরনের কথা আমাকে বলে, যে তোমার বয়স 18 হয়ে গেছে, এখানে তো আর রাখা যাবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। আমি বলতেছি এই সমস্যা নেই, আমি যদি বাংলাদেশে এই হোম থেকে না যেতে পারি আমার লাস্ট হয়ে যাবে, সেটা যেভাবেই হোক। পরে আমাকে হঠাৎই ওই ম্যাম ডাকলো সকালবেলা, আমার সাথে আরও 4টা যে মেয়ে ছিল, সবারই বাংলাদেশে সরকারের সাথে একটা ডিমান্ড হয়, আর আমি আমার নানার বাড়ির যে অ্যাড্রেসটা সেটা আমি ফুললি একটা কাগজে লিখে দিই। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো, কত টাকা রিক্সা ভাড়া লাগবে, কি লাগবে, সব কিছু যতটুকু আমার মনে থাকে, পাশে কটা দোকান আছে, মসজিদ আছে, ঘর আছে, আমার মামার নাম কি, নানার নাম কি, সব কিছু আমি লিখে দিই একটা কি কাগজে। ছিল আপনার পরিচয়, অ্যাড্রেসটাকে আমি নিজেও জানতে চাই একটু। থানা জেলা মানিকগঞ্জ, পোস্ট গড়পাড়া, গ্রাম বাঙ্গালা। আর নানার নাম হচ্ছে, মানে ওনাদের নাম আমি বলতে চাই না। ঠিক আছে, ওকে ফাইন, ওকে আমি আসলে ইন্সপায়ার, যদি আপনি না জান তাহলে আমি আসলে ইন্সপায়ার করছি না। ওকে ফাইন, বলুন তারপর। তো কেননা ওনাদের কেউ আজকে হয়তো ওই জায়গার মানুষও কেউ শুনবে, তখন বলবে যে ওনারা এরকম হইতে পারে, কেউ আমার আপনজনদেরকে আমি বলবো ঠিক আছে, অন্য কেউ অসম্মান করবে, সেটা আমি চাইবো না। তাদের অসম্মান করার জন্য আমি গল্পটা বলা না, আমার গল্পটা বলা হচ্ছে আমার বুকটা ব্যথায় ভরে আছে, আমার খুব কষ্ট হয়, এইসব কথাগুলো নিয়ে আমি আর চলতে পারতেছি না, আমার নিজের অনেক অপরাধ মনে হয়, এর জন্য আমার কথাগুলো বলা। তো আমাদের বাংলাদেশে আসার ব্যবস্থা হয়, তো সুপার ম্যাম আমাদের নিজে বাংলাদেশের বর্ডারে দিয়ে যায়, পুলিশের হাতে হ্যান্ডওভার করায়। তো 2015 সালে তারিখ মনে আছে? হ্যাঁ, 2015 সালের ডিসেম্বরের 19 তারিখ। 19 তারিখ। তারপর ওইখানে একটা মেয়েদের হোমে আইনে আমাকে রাখা হয়। আমার নানাকে ফোন দিয়ে বলা হয়, সে আমাকে নিতে চায় না, তাকে বলা হয় যে রিপাকে যে রিসিভ করবে, গার্জিয়ান হিসেবে যে নিবে, তাকে 50,000 টাকা দেওয়া হবে। তখন আমার নানা পরের দিন চলে আসে নাম্বার নিয়ে। তো সরকারিভাবে ওখানে যে সেলাই কাজটা আমি করতাম। টাকা কি দেওয়া হয়েছিল নাকি জাস্ট এই মিথ্যা না, কথা? সত্যি দেওয়া হয়েছিল। আপনার নানাকে 50,000 টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ। এটা কে দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট না ইন্ডিয়া? ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ওই দেশের 25,000 না কত হাজার টাকা, মানে আমাদের ওখানে প্রত্যেকটা বাচ্চার একটা ইয়া হতো, মানে কিছু টাকা জমা হতো যারা সেলাই কাজ করতো। ও ওকে। তাছাড়াও মানে বাচ্চাদের জন্য একটা ভবিষ্যৎ চিন্তা করে, যখন একটা বাচ্চা বের হয় 18 বছর পূর্ণ হওয়ার পরে, তখন ওই অ্যামাউন্টটা তাকে দিয়ে দেওয়া হয়, ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। তো আর আমাকে তো সবাই করতো, আর আমি অনেক কাজ করতাম, অনেক সেলাই কাজ টাজ করতাম। কি কি ধরনের সেলাই কাজ পারেন আপনি? আমি হাতের এমব্রয়ডারি সেলাই কাজ পারি, যেগুলো সত্যি খুব সুন্দর। আমার নিজেরই মনে হয় যে আমি যে ভালো একটা কাজ করতে পারি, আমি মেশিন চালাইতে পারি। তো আমি যে একটা চাদর, অনেক বড় বিছনা চাদর এমব্রয়ডারি করে দিছি একটা ম্যামকে, তারপরে একটা শাড়ি, পাঞ্জাবি, রুমাল, অনেক আইটেমের। ওকে ঠিক আছে। তো আপনার নানা আপনাকে রিসিভ করতে যায়, তারপর? হ্যাঁ, একটা ছেলেকে, এলাকার একটা ছেলেকে নিয়ে আসলো রিসিভ করতে। তো আমি খুব খুশি ছিলাম। আমাকে যখন আমার ওই যে বাবা যে লোকটা, ওনাকে পুলিশ নিয়ে আসে, তো আমাকে বলে রিপা মামলা করে দাও ওনার নামে। ওই দিনই পুলিশ নিয়ে আসে? না, তারপরের দিন আচ্ছা। বলে ওনার নামে মামলা করে দাও। তো ওনার সাথে ওনার মা আসে, আমার দাদি হয়ে সম্পর্কে যতটুকু, ওই মুহূর্ত পর্যন্ত আর কি। তো উনি আমার সাথে খুব চিল্লাচিল্লি করতেছে, তুমি একটা ডাইনি নিয়ে, আমার মানে বংশ পরিচয় আছে, তোমার জন্য আমার ছেলেকে শেষ পর্যন্ত থানায় আসতে হলো। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না, আমার ছেলে তোমাকে চিনেই না। ঠিক আছে, পরে আমি বলতেছি, আমি কান্না করে দিছি যে আপনি আর এই বয়স আইসা আপনার ছেলের জন্য আপনার কত মায়া, সে এখানে আসছে, আপনি মানে 2-10 মিনিট হয়েছে আসছে, তাকে নিয়ে আসছে, আপনার খারাপ লাগতেছে, অসম্মান মনে হইতেছে, কত কিছু। আপনার এই ভালোবাসাটা আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি খুব দুর্ভাগ্য একটা মেয়ে যে এই খারাপ লাগাটা আমার মার মধ্যে হইল না, আমার বাবার মধ্যে হইল না। সে যদি আপনার
গর্ভের ছেলে হয়, আমার জন্মদাতা পিতা, তাহলে তার থেকে আপনার থেকে আমার অধিকারটা বেশি। সে আমার সাথে যেটা করলো সেটা কি সে ঠিক করছে? লোকটা কান্না করতেছিল। তখন পুলিশ সবাই নানাও বললো যে মামলা করে দাও। তখন ওই যে কাউন্সিলর ম্যাডামের কথাটা মনে পড়লো। আর তাছাড়া ওই মুহূর্তে আমি এটি চিন্তা করছি যে আমার বাবা আমার সাথে এটা করছে, আর উনি আমার বাবা কিনা সেটা তো আমি জানি না। ওনাকে কোনদিন আমি বাবা বলে ডাকিও নাই, সুযোগও পাইনি। যে 10টা বাচ্চা আমাকে মিডিয়ার সামনে নিতে চায়, যে সাংবাদিকদের সামনে একটা, মানে আমরা যে 4 জন আসছি 4 জনকে নিয়েই একটা বোর্ড মিটিং ডাকার জন্য করা হয়, যে এখানে এই আজকে যে লাইফে আসছি আমি, তো এরকম একটা লাইফের আয়োজন করা হয়। বাট সেখানে আমি ওনার নামে মামলাও করি না, আর ওনাকে সসম্মানে আমি ছেড়ে দিই। ওনাকে আমি কিছু বললাম, শুধু এতটুকু বলি, এর থেকে যদি আপনি আমাকে কিডনি 2টা বিক্রি করে দিতেন তাহলে হয়তো আমি কষ্ট পেতাম না, বা আপনি আমাকে বলতে পারতেন যে মা আমি তোমাকে বিক্রি করে দিতেছি, তো আমি স্বেচ্ছায় চলে যেতাম। পরে ম্যাডাম আমাকে বললো যে লিপা এরকম করো না, ওনাকে শাস্তি দেওয়ার দরকার, তোমার প্রাপ্যটা তোমার বুঝে নেওয়া উচিত। উনি তো এমন লোক না যে তোমাকে তোমার প্রাপ্যটা ফিরাই দিবে। এই যে তোমার এতগুলো বছর নষ্ট হয়ে গেছে, এগুলো কি উনি ফিরাই দিবে? পরে আমি বললাম যাই হোক সেটা আল্লাহ দেখবে। আল্লাহকে তারপর বলি যে উনি যদি আমার বাবা হয়ে থাকেন ওনাকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি তো ওনাকে কখনোই বাবা হিসেবে স্বীকার করতে পারবো না। মানে ওই রাগটা আমার তখন আর ছিল না, এত বছর পরে ফিরার পরে। তারপর উনি চলে গেল, আমাকে পুলিশ টাকাগুলো দিল। তো আমি এতগুলো টাকা, জীবনে টাকা ধরিনি হাত দিয়া, হাতে পায়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আমার নানাকে জড়াই ধরলাম, বাট নানা আমাকে জড়াই ধরলো না। তো আমি নানার হাতে দিলাম টাকাগুলো। দেওয়ার পর আমাকে বাসায় নিয়ে গেলাম, খুব খুশি ছিলাম। বাসায় নিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে ডাকলো যে লিপা আসো, তোমাকে লাইভে করবো। আমি চাই যে এই ভুলটার জন্য কেউ না করে। বাট ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল না আমি মিডিয়ার সামনে ফেস হবো না, আমি জব করবো, আমি নিজের পায়ে নিজে স্টাবলিশ হবো। আমি চাই না আমাকে সবাই এইভাবে চিনুক জানুক, তো আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া আমার মনে হয়েছে যে যদি 10টা বাচ্চা শুনে যে একটা 6 বছরের বাচ্চাকে বাবা জোয়ার টেবিলে বিক্রি করে দিতে পারে, তাদের বাবারা যদি নেশা করে, তখন ওই বাচ্চাদের ভিতরে একটা আতঙ্ক হবে যে আমার বাবা তো এরকম করতে পারে। করবে না, তারপরেও এটা নিয়ে 1 মিনিটের জন্য যদি ভাবে, সেটাই হবে আমার জন্য খারাপ লাগা। তো সেই জন্যই আমি আমার বাবাকে কারোর সঙ্গে শেষ করলাম না। আর আমি আসলে জানি না যে উনি আমার বাবাকে না। তারপর আমি বাড়িতে গেলাম। পরের দিনই ওখানে মানিকগঞ্জে তালাসীমা অ্যাপার্টমেন্টে একটা লিমিটেড একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইখানে আমি ঢুকলাম। তারপরের দিনই আমার নানাকে বললাম যেভাবে কাগজপত্র 2,000 টাকা আমি খরচ করি, ওখান থেকে কাগজপত্র এনে আমাকে যেন ওই গার্মেন্টসে ঢুকাই দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার বেতন ধরলো 6,200 টাকা হেল্পার। তো আমি অনলি 7 দিন ওখানে কাজ করি। একটা মেয়ের সাথে আমার খুব ভালো রিলেশন হয়, মেয়েটা খুব সুন্দর ছিল, মেয়েটার নাম ছিল শারমিন। মেয়েটা ওখানে অপারেটর ছিল, ওর হেল্পার ছিলাম আমি। ও আমাকে কাজ শিখাইতো প্রতিদিন লাঞ্চ টাইমে, মেশিনগুলো ওপেন থাকতো। তো আমি খুবই আগ্রহ নিয়ে 10 থেকে 15 দিনের ভিতরে আমি বারটেক মেশিনের অপারেটর হই। তারপরের মাসে আমার স্যালারি বাইরে যায়। 1 মাসের মতো আমি ওখানে জব করি। তারপরের মাসে হয় মানে মাসের অর্ধেক, তখন আমার বড় আন্টি আবার আসে আমার মামার বাড়িতে। আসার পরে উনি, তার আগে হয় কি যে আমার খালাতো ভাই আছে, ও আমাকে ডাকে একটা কথা বলার জন্য। তো বাসার সবার সামনে ওরা আমার সাথে খুব খারাপ বিহেভ করে, কেন ওরা আব্বু আম্মু এটা পছন্দ করে না, আমার মামা মামিরা পছন্দ করে না তাদের বাচ্চা আমার সাথে মিশো। বাট ও আমার সাথে বাইরে দেখা করে ফোন করে, পরে বলে যে আপু তোমাকে আমাকে একটা কথা বলার আছে, তুমি তো জানো তোমার মা মারা গেছে, কিন্তু তোমার মা না মারা যায়নি, আমাদের বড় আন্টি আছে না, উনি তোমার মা হয়। তুমি যখন হারাই গেছিলা, খোঁজখবর ছিল না, তখন উনি অনেক কান্না করছে। উনি বলছে যে আমার ছেলেটাও মরে গেল অকালে, আমার মেয়েটাও এইভাবে হারাই গেল তোমাদের জন্য, আমার মেয়েটাকে দেখে রাখতে পারলা না, এইভাবে কান্না করছে। এটা আমি শুনছি। কি বলে? হ্যাঁ, তো যে আম্মু আমার কাছে আমার 4 বছর বয়সে আমার জ্ঞান অনুসারে মানে মারা গেছে সুইসাইড করা, সে আমার কাছে 2015 সালে আবারও ফিরে আসলো। বাট সে আমার মা হিসেবে ফিরে আসে নাই। দাঁড়ান একটু পজ নিচ্ছি, কজ ওভারলোডেড হয়ে যাচ্ছে আসলে। মানে আমি অনেক দিন পরে এরকম স্পিচলেস অবস্থায় কোনো স্টোরি আমি শুনছি যেখানে আমার ইন্টারাকশন জিরো। আমি কথা বলতেই চাই না, কজ আমি আপনাদের এই ফ্লোটা নষ্ট করতে চাই না। কিন্তু আমার একটা কোয়েরি, যেটা আমার মনে হয় আমার লিসনারদেরও কোয়েরি, সেটা হলো যে আপনাকে বলা হয়েছে আপনার মা সুইসাইড করে মারা গেছে, আবার বাবার প্রেজেন্সও ছিল এখানে। এতদিন পরে আপনি যেটা জানলেন যে আপনার বড় আন্টি যে পরিচয়টা দেয় সে হচ্ছে আপনার মা, এটা আপনাকে বললো আপনার এক কাজিন? না, আমার খালাতো ভাই। ও তো কাজিনই হয়। তাহলে
খালাতো ভাই আপনাকে বললো, তারপরে আপনি এটাকে সত্য না মিথ্যা আপনি যাচাই করেননি বিষয়টা? 100%। কি করলেন আপনি? স্টেপ বাই স্টেপ জান প্লিজ। আমি আমার নানার সাথে কথা বললাম যে নানা উনি কি আমার মা হয়? বলতেছে না, এইসব কথা তোমাকে কে বলছে? তো আমি অনেক খুশি ছিলাম, ওনার কথা মনে করলে আমার সত্যি খুব খুশি লাগে। তো আমার মা এত সুন্দর, উনি আমার মা, মানে এরকম ভাবতেছে। যাকে ওনার আপনি একটা, বড় আন্টি হিসেবে জানেন। হ্যাঁ, ওনার একটা ছেলে আছে, তো ওনার ছেলের নাম হচ্ছে রাফি। ওনার বিয়ে হয়েছে খুব ভালো পরিবারে, তো সেখানে নাকি বলা হয়েছিল যে সে আনম্যারিড। আর আমরা যে তার হাজব্যান্ড অনেক ভালো, যার কারণে একটা ছেলে অবশ্যই তো বুঝতে পারে যে একটা মহিলার যদি দুটো বাচ্চা হয় সে অবশ্যই বিয়ের পর বুঝতে পারবে, যতই সে তাকে বলা হোক আনম্যারিড। বাট সে অনেক সুন্দরী ছিল, শিক্ষিত ছিল। আর আমাকে হয়তো জানি না এইসব বিষয়, তাদের ঘরের বিষয় কী কথা হয়েছে, কি হয়েছে না হয়েছে, বা সে আসলেই কতটা ফেস করছে আমি আসলে জানি না। তাই তার সম্বন্ধে আমার কখনো রাগ ঘর কোনো প্রশ্ন আসে নাই একটা দিক থেকে, যে যেভাবেই হোক তার বাবা মারটা খাইছি পড়ছি, বা আমরা দুইটা ভাই বোনে তার বাবা মার কাছে ছিলাম। আমার যে দাদা দাদির যেটা করার ছিল সেটা সে করে না। আমার বাবার প্রতি আমার অনেক অভিযোগ ছিল, কিন্তু আমার মার প্রতি আমার কোনো দোষ দেওয়ার ছিল না। যে সে স্বীকৃতি না দিলেও তার বাবা মাই তো আমাকে পরিচয় দিছে বা রাখছে। একটা মুরগির বাচ্চা পালাও অনেক কষ্ট, সেই ক্ষেত্রে একটা মানুষের বাচ্চা পালা যে কত কষ্ট, আর 2.5 মাস বয়স থেকে, সেটা আমি মিন করতাম। আমি সবসময় সব কিছু নিয়ে অনেক ভাবি, তো এইসব ভাইবা আমি কিছু বলিনি। না, কিন্তু আপনাকে তো সামহাও ফাইন্ড আউট করতে হবে যে রিজনটা আসলে কি ছিল, বা আপনার বড় আন্টিকে হলেও তো আপনার কোশ্চেন করার কথা। আপনি কি করলেন এরপর? হ্যাঁ, তো আমি কোশ্চিন করব কি, উনি যেদিন আসছে ওই দিন রাতের বেলা আমাকে রুমে ডাকছে। তো আমি ভাবছি ওই যে ভাইয়া বলছে অনেক কান্না করছিল, দেখো রিপা তুমি তো, আমি ভাবছি আমাকে মেয়ে হিসেবেই বলবে। তো তখন ওনার সাথে যে আমি আপনি করে বা কিছু প্রশ্ন করব, এসব সাহস আমি পাইতেছি না। তো আমি ভাবছি আমাকে বুকে জড়ায় ধরবে, আমাকে ধরে হয়তো কান্না করবে, বা আমাকে বলবে যে যা হয়েছে হয়েছে। কিন্তু উনি তার বিপরীতই বলল। উনি বললো যে দেখো, আমার ভাইয়েদের একটা সম্মান আছে, তাদের 2টা মেয়ে আছে, ছোট ভাইয়ের একটা ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। তুমি কলকাতায় ছিলা, তোমার বাবা তোমার সাথে যেটা করছে, এখন অতীত নিয়ে তো ভাইবা লাভ নাই। তবে তুমি একটা কাজ করো, আমার কথা শোনো। তবে আমার ইচ্ছা ছিল আমার মার খুশির জন্য আমি সব করতে পারবো। আর আমার মা, আমি এটা জানতে পারছি যে আমার মার নামটাই আমি জানতাম না, সেখানে জানতে পারছি আমার মা। আমার খুব ইচ্ছা করতেছিল যে আমার মাকে আমি জড়ায় ধরবো, আমার অধিকার আছে, বাট আমি সেই সাহস কখনোই পাইনি। তো উনি কথা বলতেছিল, আমি খুব মন দিয়ে ওনাকে শুধু দেখতেছিলাম আর শুনতেছিলাম। তো আমি অনেক কান্না করতেছিলাম, ওনার কথা শুনে কিছু বলার মতো সাহস আমার ছিল না তখনও পর্যন্ত। উনি আমাকে বললো যে তোমার জায়গায় আমি থাকলে আত্মহত্যা করে মরে যেতাম, এখানে ফিরে আসতাম না। কলকাতায় তুমি কি করছো না করছো এটা কি সবাই জানে? সবাই জানে যে তুমি বাজে কোনো কিছুই করছো। এখন আমার ভাইয়ের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি, তুমি কি চাও যে তোমার ভাইকে পাইলে আমাদের ভুল হয়েছে, তোমরা সারাটা জীবন আমাদের কাছ থেকে শুধু নিবাই? তুমি নিজে কিছু করো, তুমি যখন চাকরি করতেছো ঢাকা চলে যাও, ঢাকা চাকরির অভাব নাই, ঢাকায় থাকার জায়গার অভাব হবে না। কিন্তু আমি তো বাংলাদেশটাকে চিনতামই না, জানতামই না, আমি তো পড়াশোনাও করিনি, আমার তো আপন কেউ ছিল না। তখন আমি তাকে বলছিলাম যে দেখেন আমার তো ঢাকার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি তো চিনি না, আমি কার কাছে যাব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওখানে আমি টাকা দিয়েই থাকতাম নানার কাছে, প্রতি মাসে আমি 7,000 টাকা স্যালারি পাইতাম, প্রথম মাসের বেতন পাই আমি নানির হাতে দিয়ে দিই, আমি সবার জন্য কেনাকাটা করি। তো টাকা খুব অল্প ছিল, তো আমার খালাতো ভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি কিনি, সবার জন্য অল্প অল্প আমি যা পারি আমার নানির হাতে দিয়ে কিনাই। তো সবাই কম বেশি নিলেও, তো ওনাকে আমি সব কিছু অনেক রিকোয়েস্ট করে বললাম যে দেখেন উনি যদি আমার বাবা হয় আর উনি আমার সাথে যা করছে তারপর ওনার কাছে তো ফিরে যাওয়া আমার পক্ষে কি ভয়ানক, উনি তো আবার এরকম করতে পারে, আপনি কেন বুঝেন না? পরে উনি কিছুতেই আমার কথা শুনতেছিল না। তখন ওনার সাথে আমি খুব রাগ বিহেভ করি যে আমি কিন্তু সত্যিটা জানি, আপনার গর্ভে থেকে আমি হইছি না, আপনি হয় আমাকে বিষ খাওয়া মেরা ফেলান, তাহলে আপনার গর্ভে আমাকে আবার নিয়ে নেন, আপনার পেটের মধ্যে ঢুকে যাবো আমি, আপনাকে মেরে ফেলবো, এরকম ধরনের কথা বলি। তারপরে আমি অনেক কান্না করে উনি রুম থেকে বেরিয়ে যাবো, বলে যে দেখো আমি এটাই চাই, তুমি ঢাকা চলে যাও, আর যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারো তখন আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দেবো, তার আগে তুমি আসবে না। তখন আমি বলছি যে আপনি যে আমার মা এটা আপনি স্বীকার করেন না, বুঝতেছো? তুমি কী করো হাও এটা, তুমি নিজের দিকে তাকায় দেখো তো, তুমি আমার মেয়ে, আমার শুধু একটা ছেলেই আছে, আমার কোনো মেয়ে নেই। আর তোমার মা আমি কেন হবো? তোমার ভাই আমাদের বাসায় কাজ করতো, তোমার ভাইয়া তোমাকে কোথা থেকে নিয়ে আসছে আমরা কিছু জানি না।
তো তখন আর আমার কিছু বলার ছিল না। আর মা যেখানে উনি স্বীকার নাও করতে পারে, তারপরে চেহারা সব কিছু মিলা। মানে বিষয়টা কি, মানে আপনার চেহারার দিকে তাকানো, আপনি দেখতে কালো আর আপনার মা সুন্দর ছিল, বিষয়টা কিরকম? হ্যাঁ। এই কারণেই মানে আরেকটা কনফিউশন আমার এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে যেটার বলা হলো যে সুইসাইড করেছে হ্যাঁ। আপনার মা, আপনার বাবা কাজের লোককে বিয়ে করেছিল যে কারণে সে ওখান থেকে সুইসাইড করে, তাহলে ডিভোর্সটা হয়েছে তাদের সাথে কি কারণে? এটার এক্স্যাক্ট রিজনটা কি ওইটাই ছিল? ডিভোর্সটা হয়েছে হচ্ছে ওই যে কাজের মহিলাকে বিয়ে করছে আর সে সুইসাইড করে নাই। আর এই কথাটা আমাদের এই জন্য বলা হয়েছিল যে তার যে আবার বিয়ে হয়েছে, তারা তো মাঝে মাঝে আসে, বছরে একবার, 6 মাস পরে একবার বাপের বাড়িতে আসে। তো তার শ্বশুরবাড়ির লোকজন জানতো না তার 2টা সন্তান আছে, তার বিয়ে হয়েছিল, যে কারণে পুরো বিষয়টাকে এভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। হ্যাঁ। আর আমরা জানি যে বাবার কারণে মামারা গেছে, বাবাকে খুব ঘৃণা করতাম, বাবাকে কি ছেলে জাতটাকে ঘৃণা করতাম। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আলটিমেটলি আপনার বাবা কোনো এক কাজে মেয়েকে বিয়ে করেছিল, এটা সত্য, এবং সে কারণেই আপনার মার সাথে ডিভোর্সটা হয়ে যায়। আর তারপরে তাকে আবার নতুন করে বিয়ে দেওয়া হয়। বিয়ে দিতে গিয়ে আলটিমেটলি আপনাদের দুজনকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয়, এবং সেই ধামাচাপার বলি হচ্ছে আপনার বড় ভাই সুইসাইড করে একসময়, এবং আপনার এই জীবন। আমি ব্যর্থহীন কণ্ঠে বলছি, দিস ইজ দ্য স্টোরি দ্যাট আই হ্যাভ এভার লিসেন ইন মাই লাইফ, আই ডোন্ট ওয়ান্ট টু এনিমোর, বিকজ আমি আসলে এই ধরনের স্টোরি আর শুনতে চাই না। মানে একটা মানুষকে খুন করার জন্য একটা বুলেট এনাফ, একটা উগ্র মস্তিষ্কের চিন্তা কিছুক্ষণের জন্য এনাফ, এবং আমি যদি বলি যে একটা মানুষকে খুব ভয়ঙ্করভাবে নৃশংসভাবে হত্যা করার জন্যে কিছুক্ষণের জন্য ব্রেনটা ডিসফাংশনের দরকার হয়। কিন্তু এদের দুই ভাই বোনের ক্ষেত্রে এর কথা যদি সত্যি হয়ে থাকে, ও যা বলেছে এখানে, তাহলে এদেরকে যা করা হয়েছে সেটার জন্যে দুইটা পরিবারের অনেকগুলো মানুষ প্রতি মোমেন্টে মোমেন্টে এক একটা মানুষ খুন করেছে, এবং এটার জবাব নাই। আমি জানি যদি আজকে এই রেডিওতে বসে ওদের যদি ঠিকানা রিভিল হয়, ওরা যদি আসলে এরা কারা এটা যদি রিভিল হয়, এদের দিকে সমাজের মানুষজন থুতুও ফেলবে না, থুতুও ফেলবে না, মানে ঘেন্নায় থুতো ফেলবে না এই মায়ের প্রতি এবং এই বাপের প্রতি। আমি আজকের অনুষ্ঠান পর্যন্ত আমি সব সময় বলেছি, এবং আমি হয়তো বলবো আজকের এপিসোডটা আমি ভুলে যেতে চেষ্টা করব, যে উইথ ডিউ রেসপেক্ট, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর পরে সবচাইতে মানে প্রেশাস গিফট, সবচাইতে সম্মানের গিফট হচ্ছে মা এবং বাবা। এই জায়গাটার কোনো ধরনের কোনো প্রকার কিছু বলার সুযোগ নাই, বাট মানে আমি নিতে পারছি না। আমি মানে এই বাপ এবং এই মাকে আমি যদি দেখতে পারতাম, আমার থুতু ফেলারও পর্যন্ত রুচি হবে না। সরি টু সে, আমি সরি না, আই এম রিয়েলি নট সরি। স্টোরিটা কন্টিনিউ করতে দেওয়া উচিত। ওকে প্লিজ বলেন, তারপর কি হলো? আপনাকে ঢাকায় চলে আসতে বলা হলো, তারপর? তারপর আমার ওনার সাথে জিত করে ওই কথাটাই আমার লাস্ট কথা হয় যে আমি আপনার পেটের মধ্যে ঢুকে যাব, আমি যাবো না ঢাকায়। বলতেছে তোমার জায়গায় আমি থাকলে, বারবার যখন এই কথা বলতেছে কলকাতা থেকে, তুমি সেটা কি করে, কোন মুখ নিয়ে তুমি যে হাঁটো রাস্তায়, তোমার লজ্জা করে না? তোমার জায়গায় আমি থাকলে তো আত্মহত্যা করে মরে যেতাম। আর কত খাবা আমার ভাইয়াদেরটা, আমার মা বাপেরটা কত খাবা? এখন বড় হয়েছে, এখন নিজের মতো করে খাও, ঠিক আছে? আমার বাপ মা, আমার ভাই বোনের সম্মানের দিকে তাকায়, তুমি মা প্লিজ চলে যাও যেদিকে পারো। উনি ওকে মা শব্দটা উচ্চারণ করেনি, সরি। তো আমি এখন নানাকে বললাম, না আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে, আমি তো কিছু চিনি না, জানি না, আমাকে ওখান থেকে 10,000 টাকা দেন, টাকা দিয়ে হয়তো আমাকে কেউ সাহায্য করবে, হয়তো কেউ রাখবে। উনি বলতেছে না, তুমি ঢাকায় যাও, একটা কোনো জায়গায় কারোর সাথে থাকো,